হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা আপু আমার মেয়ের বার্থডে ড্রেসটা দেখতে চেয়েছিলেন। আমি ভুলেই গিয়েছিলাম। আজকে ছাদে শুকা দিতে এসে মনে পড়লো যে আপুটাকে আমার মেয়ের বার্থডের এই ড্রেসটার কালারটা এবং ড্রেসটা একটু দেখিয়ে দিই। আমি অনলাইনে একটা পেজ থেকে নিজে ডিজাইন করে ওদের বানিয়ে নিয়েছিলাম। তো আজকে ধুয়ে ওর সব ড্রেসগুলো একটু শুকিয়ে নিলাম। আর আজকে আমারও অনেকগুলো কাজ আছে, কাজগুলোকে একটু আলাদা আলাদা ভাগ করে নিলাম। প্রথমেই আজকে যে কাজটা করব সেটা ভাবলাম যে আমার ছেলের একটা টেবিল লাগবে, তো পড়ার টেবিল কিনতে যাব। পড়ার টেবিলটা কিনে এনে তারপরে বিকালের দিকে মানে সন্ধ্যার দিকে আমাদের একটা কনসার্ট আছে, সেই কনসার্টে যাব এবং কনসার্টে বাংলাদেশের অনেক বড় বড় শিল্পীরা অ্যাটেন্ড করবে, যারা এখন বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় শিল্পী। তো তাদের সাথেও তোমাদেরকে পরিচয় করিয়ে দিব। তো আমি সোজা চলে গেলাম পান্থপথে। পান্থপথ বা বসুন্ধরা সিটির অপোজিটে যে মার্কেটগুলো আছে ফার্নিচারের, এখান থেকে টুকটাক জিনিস আমার কেনা হয়, কারণ এখানে আমার কাছে বেশ সস্তা লাগে এবং পছন্দ মতো জিনিস পাওয়া যায়। বাসার কাছেও আছে। তো অনেকগুলো জিনিস দেখছিলাম এবং তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো, এটা একটা জুতার স্ট্যান্ড, এত সুন্দর। 35,000 টাকা চেয়েছিল। আর এই ফার্নিচারের দোকানটাও ঘুরে বেড়াচ্ছিলাম একটা টেবিলের জন্য, বাট এত এক্সপেন্সিভ ছিল টেবিলগুলো। প্রত্যেকটা টেবিলের দামই শুরু হয়েছিল 19,000 20,000। আমি আসলে এতগুলো বাজেট নিয়ে যাইনি। আমার কাছে যেটা মনে হয়, বাচ্চাদের জিনিস মাঝে মাঝে পরিবর্তন করলে ওরা খুশি হয়, এর জন্য খুব একটা দাম দিয়ে আমি কেন যেন বাচ্চাদের টেবিলটা কেনার একদমই পক্ষপাতী না। তো টেবিলের পাশাপাশি আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম। এই দোলনাটার দাম চেয়েছিল 30,000 টাকা। আর পান্থপথে অনেকগুলো দোকান আছে, আমি সব দোকানগুলোই ঘুরে ঘুরে দেখতে চাই। আর এই দেখতে যাওয়ার ভিতরে দেখলাম চকলেটের দোকান, এখান থেকে কয়েকটা চকলেট কিনে নিলাম, কারণ বাসায় গেলেই ছেলে হয়তো বলবে আমার জন্য কি এনেছো। আশেপাশে তেমন কোনো দোকান নেই, আমি কিনে রাখলাম ব্যাগের ভিতরে। আর আম্মুর জন্য একটু অপেক্ষা করছি। আম্মুর এখানে পরিচিত বেশ কয়েকটা দোকান আছে, তো দেখবো যে আমার যদি কিনতে না পারি আমি আমার মনের মতো, তাহলে আম্মুর ওই পরিচিত দোকানটায় যাব। তো আম্মু এখানে কাজেই ছিল, তো আম্মু বলছিল যে চলে আসবে। আমি এই ফাঁকে আরো কিছু জিনিস দেখছিলাম, প্লাস্টিকের চেয়ার। আর ওই যে ওইটাই কিন্তু বসুন্ধরার অপোজিটেই আছে। এখানে কাঠের দোকানও আছে, তারপরে হচ্ছে বেশিরভাগ দোকানই হচ্ছে এখানে ওক কাঠের। তো আম্মু চলে এসেছে আস্তে আস্তে প্রায় সন্ধ্যার কাছাকাছি, কারণ অল্পতেই সন্ধ্যা নেমে যায়। আমি দেখে পছন্দ করে একটা টেবিল নিলাম, তবে টেবিলটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমি ডিজাইন দিয়ে দিলাম আর দামটা অনেক সস্তা পড়েছে। তো টেবিলটা আগে দেখাই, তারপরে তোমাদেরকে দামটা বলি। আম্মু অনেক বার্গেনিং করলো, ওরা তো অনেক টাকাই চেয়েছিল। আর এই যে আগের টেবিলটা, এই টেবিলটাও তোমাদেরকে দেখিয়েছিলাম, এটাও আমার মা কিনে দিয়েছিল আমার ছেলেকে। আর আজকে এই নতুন টেবিলটাও আমার মাই কিনে দিল আমার ছেলেকে বলছিলাম দুধ না খেলে আমি কোনো পড়ার টেবিল গুছিয়ে দিব না। আর এই যে আগের পড়ার টেবিলের জায়গাটা পরিষ্কার করে নিলাম, এখানে আমি বসাবো। আর বই খাতায় পুরো সবকিছু এলোমেলো হয়ে আছে। আর এই বাসার ওয়ালগুলো কেমন যেন একটু আলাদা আলাদা রং দিয়ে বাড়িওয়ালা রং করে দিয়েছিল, পুরো বাড়িটা তো রং করে দেয়নি। তো কোনো কিছু রাখলে কেমন যেন আমার কাছে মনে হয় মানায় না। ওয়ালের কালারটা বেশি সুন্দর হলে যে কোনো ফার্নিচার রাখলেই মানায়। তো যাই হোক, আমি এখন সবকিছু একটু আলাদা করে পরিষ্কার করে নিব। দেখে আমি পর্দার কাপড় চেঞ্জ করব, খাটটা একটু বার্নিশ করব, সব। তো আরহামের রুমে টুকটাক কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি। আর ওদেরকে বলে এসেছি, ওরা পরের দিন সকালবেলা আমাকে ডেলিভারি দিল, যেহেতু আমি কিছু চেঞ্জ করেছিলাম। আরহাম খুব এক্সাইটেড ছিল যে কি টেবিল এনেছি, তো সে দেখে খুবই খুশি হলো এবং এত বড় টেবিল দেখে সে বলল যে মা, আমি আমার সব কিছু রাখতে পারবো। আর এখন টেবিলের দামটা বলে দিচ্ছি। টেবিলের দাম নিয়েছে 6,500 টাকা, আর আনার খরচটা আমি আলাদা দিয়েছি। তো এখন আমি সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি। আজকে বহু প্রতীক্ষিত একটা কনসার্টে যাব। শীতের সময় কনসার্ট দেখার মজাই আলাদা। তো আমরা কনসার্টে অলরেডি চলে এসেছি। এখানে বাংলাদেশে দুইজন খুবই বড় বড় এই প্রজন্মের দুজন শিল্পী রয়েছেন, একজন তানজিব সারোয়ার এবং আরেকজন হৃদয় খান। দুইজনই আমার খুব পছন্দের এবং খুব প্রিয়। তো প্রথমেই তানজিব সারোয়ার উঠেছিলেন, আর আমি ঢোকার পরই প্রথম স্টেজেই তানজিব সারোয়ারকে পেয়েছিলাম। আমি ঢোকার একটু পরেই সে উঠেছিল, আর তার গানের সাথে সাথেই সবাই আনন্দ করছিল এবং সবাই একসাথে গান গাইছিল। আর অনেক ভালো লাগছিল। বেশ অনেক দিন পর, অনেক বছর পর আমি এরকম কোনো কনসার্টে এসেছিলাম এবং লাইটিং, গান সবকিছু ভালো লাগছিল। সব থেকে বড় কথা, তানজিব সারোয়ারের গানগুলো কানে শুনতে অনেক আরাম লাগে। গান যদি চিৎকার চেঁচামেচি হয়, মেলোডি কম থাকে, আমার কাছে ভালো লাগে না, কিন্তু ওনার গানগুলো
আমার কাছে অনেক ভালো লাগে। তো আমরা আসলে অনেক বেশি উপভোগ করছিলাম, সাথে সাথে মানে এই আয়োজনটাও দেখছিলাম। এবং তানজিব সারোয়ারের গানের পরেই কিন্তু আসবে হচ্ছে হৃদয় খান, এবং হৃদয় খানের জন্য আমি অপেক্ষা করছিলাম, কারণ বারবারই বাসা থেকে ফোন আসছিল যে তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। আমি বলছিলাম যে না, হৃদয় খানকে একটু দেখেই তারপরে নামবো। আর তানজিব স্যারের গানের সাথে সবাই ওয়ান্স মোর বলছিল দেখে তার এক্সট্রা কিছু গান গাওয়া লাগলো, এবং এর জন্য একটু দেরি হয়ে গিয়েছিল। তো আমরা যারা আসলে হাউসওয়াইফ, এই ধরনের ছুটিগুলো আমাদের কমই পাওয়া হয়, তো ভাবলাম ছুটি যখন পেয়েছি একটু উপভোগ করেই যাই। তো সময়টা বেশ ভালো কাটছিল, এবং চারপাশে এই তরুণ প্রজন্মের আনন্দ উল্লাস দেখে মনে পড়ছিল আমার স্কুল কলেজের সময়গুলোর কথা। এবং এরপরে চলে আসলো দেশের আরেকজন স্বনামধন্য শিল্পী হৃদয় খান। তো ভাবছিলাম ওনার একটা গান শোনার পরই বাসায় যাব। আর কনসার্টগুলো কিন্তু একটু রাত করেই শুরু হয়, যত রাত হয় তত মনে হয় জমে যায়, আর শীতের সাথে সাথে কনসার্টের আনন্দগুলোও বেড়ে যায়। তো যাই হোক, ও হৃদয় খান তার কথা বলছিল এবং গান গাচ্ছিল। আমরা খুব সুন্দরভাবে উপভোগ করলাম আজকের এই কনসার্টটি। তানজিব সারোয়ার এবং হৃদয় খানের গানগুলো অসাধারণ ছিল, অনেক সুন্দর ছিল। আর অনেক বছর পর এই ধরনের বড় মাপে শিল্পীদের একই ফ্রেমে দেখে আমার অনেক ভালো লাগছিল। কনসার্ট না শেষ করেই আমার বাসায় চলে যেতে হয়েছিল, তো আমি অল্প কিছু ভিডিও ফুটেজ নিয়ে বাসায় চলে যাচ্ছি। নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।